এই যে প্রশ্ন আছে, আবার কিন্তু 24 সালে করছে, মানে মোটিভেট হতে থাকে প্রশ্ন। ফ্রেস্কো কি, এইখানে যদি ফ্রেস্কো কি না উল্লেখ করে যে ফ্রেস্কো পেইন্টিং সম্পর্কে লিখো, একই কিন্তু কথা। ফ্রেস্কোটা একটা হলো পেইন্টিং এর একটা ধরন, ফ্রেস্কো টেম্পেরা যেমন, ফ্রেস্কোটাও ঠিক এরকম। না, ফ্রেস্কোটা হচ্ছে দেয়ালে রং পূরণ করে চিত্রাঙ্কন করার পদ্ধতি। এক সময় তো ক্যানভাস তৈরি হয়নি, যখন আধুনিক নয়, আমরা আধুনিক নয়, এখান থেকে 500 600 বছর আগে তো ক্যানভাস ছিল না। সেক্ষেত্রে আর থাকলেও অতটা মানে অ্যাভেলেবল ছিল না, সেক্ষেত্রে বেশিরভাগ সময় দেয়ালে পেন্টিং করা হতো। হ্যাঁ, মন্দিরে মন্দিরে কিংবা দেখা যাচ্ছে রাজপ্রাসাদের দেয়ালে, ছাদে পেন্টিং করা হতো। চিত্রাঙ্কন, অক্ষর পড়ে গেছে, চিত্রাঙ্কন। ফ্রেস্কো কিন্তু আবার দুই ধরনের। ফ্রেস্কো দুই ধরনের, মনে আছে কি? একেবারে শর্ট কিন্তু হলো বিয়ে করা হয়েছিল, সাজেশন দেওয়া হয়েছিল 1 পেজ কি 2 পেজ, 20 30টা প্রশ্ন করতে হবে। তার ভিতরে যদি মনে রাখে, একটা ছিল হলো ফ্রেস্কো সেকো, আর একটা হলো ফ্রেস্কো বুটন, মানে একটা ভেজা পদ্ধতি, একটা শুকনো পদ্ধতি। ফ্রেস্কো সেকো যেটা, সেটা হলো ভেজা, আর যেটা বুটন সেটা হলো শুকনা। তাহলে দেখেন এখানে 3টা কোশ্চেন কিন্তু একসঙ্গে দেওয়া যায়, যে ফ্রেস্কো পেন্টিং সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করো বা আলোচনা করো। সেক্ষেত্রে কিন্তু যে ফ্রেস্কো কি, ফ্রেস্কো কত ধরনের ও কি কি, এগুলো লিখে বিস্তারিত লিখতে হবে। আপনি যদি হাঁটতে শিখতে পারেন, এমনিতে কিন্তু দৌড়াতে পারবেন, যে হাঁটার গতিটা যদি বাড়ানো হয় সেটা দৌড়ানো বলে, তাই না? এটা হচ্ছে ব্যাপার, যে আমি শর্ট কোশ্চেন হয়তো অনেকগুলো বলছি, সেগুলো বোর্ড আপনার নিজেরাই করে নিতে পারবেন। আমি হাঁটা শিখিয়ে দিচ্ছি, গতিটা বাড়ালেই সেটা দৌড় হয়ে যাবে। হ্যাঁ, স্যার মার্কার গুলো একটু খেয়াল করবেন, মানে দুটো মার্কার খুব ডিস্টার্ব করছে।
ভেজা 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 দেখা যাচ্ছে ফ্রেস্কো সম্পর্কে আলোচনা করো, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফ্রেস্কো কি আমরা বলতে পারি, ফ্রেস্কো কি, ফ্রেস্কো কত ধরনের, আর সেই দুটার সংজ্ঞা। জাস্ট হলো এটা যে ফ্রেস্কো হলো যে দেয়াল পেন্টিং, দেয়ালে ছবি আঁকার পদ্ধতি, সেটা হলো ফ্রেস্কো পেন্টিং। ফ্রেস্কো পেন্টিং কত ধরনের? দুই ধরনের। সেটা কি কি? ফ্রেস্কো সেকো আর হলো ফ্রেস্কো বুটন। তাহলে ফ্রেস্কো সেকোটা কি? ফ্রেস্কো সেকো হচ্ছে শুকনো দেওয়ালে ছবি আঁকার পদ্ধতি, আর ফ্রেস্কো বুটনটা কি? ভিজা দেওয়ালে ছবি আঁকার পদ্ধতি। তাহলে একটা প্রশ্ন শর্টও আসতে পারে, সেটা আবার পুরোটা করে আসলেও আমরা কিভাবে লিখবো? ওটা ওটা ওই বিষয়টি রেকর্ড করো। তাহলে আমরা কি বুঝতে পারছি যে শিল্প মাধ্যম কি, শিল্পের উপকরণ কি, আর করণ কৌশল কি? মানে আমাদের যে বিষয় আলোচ্য বিষয় সম্পর্কে কোশ্চেন কি ঠিক আছে, এগুলো জানার দরকার না? যে জল রংটা কেমন হয়, এছাড়া তেল রংটা কেমন হয়, গোয়াশটা কি, জল রঙের সঙ্গে জল মেশানো হচ্ছে, তেল রঙের সঙ্গে তেল মেশানো হচ্ছে, আর গোয়াশ যেটা সেটা আঠা মেশানো হচ্ছে। এছাড়া টেম্পেরা, সবগুলো কিন্তু ছবি আঁকার মাধ্যম, এবং উপকরণ কিন্তু আবার আলাদা, তাই না? গোয়াশটা আটার সঙ্গে মেশানো হচ্ছে, আর টেম্পারেটা কিসের সঙ্গে মেশানো হচ্ছে? ডিমের সাদা অংশ, ডিমের সঙ্গে নয়, ডিমের সাদা অংশের সঙ্গে। তাহলে এগুলো আমাদের সবই জানার দরকার আছে। এগুলো আমাদের সবই হলো শিল্প মাধ্যম, উপকরণ, করণ কৌশল কিভাবে করা হচ্ছে সবকিছু আলোচনা হচ্ছে কিন্তু। এটা হলো অস্বচ্ছ জল রং। তাহলে জল রংটা কি? স্বচ্ছ, চকচক করবে। একটা কালারের ভিতর দিয়ে আরেকটা কালার দেখা যায়, ট্রান্সপারেন্ট কালার বলে এটা। একটা কালারের ভিতর দিয়ে আরেকটা কালার দেখা যায় না? দেখা যাচ্ছে এই শার্টটা যদি আরো হালকা হতো, তাহলে ভিতরে দেখা যাচ্ছে গেঞ্জিটাও দেখা যায়, তাই না? তো জল রংটাও ঠিক ওরকম ধরনের, যে একটা রঙের ভিতর দিয়ে আরেকটা রং দেখা যায়, সেজন্য ওটা স্বচ্ছ বলা হয়। আর গোয়াশটা অস্বচ্ছ, একটা রঙের ভিতর দিয়ে অন্য একটা রং দেখা যায় না, এই জন্য অস্বচ্ছ। আমরা কিন্তু শুধু অ্যান্সার মুখস্থ করবো না, আমাদের, আমি যেটা বুঝি আমাদের এক্ষেত্রে কোশ্চেন গুলো কিন্তু বেশি মুখস্থ রাখতে হবে। আর শুধু যদি অ্যান্সার দেখে রাখেন তাহলে একটা সঙ্গে কিন্তু আরেকটা গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু এটা কিন্তু একেবারে কোশ্চেন গুলোর সমকক্ষ, প্রায় একটু এদিক ওদিক।
ক্যালিগ্রাফি কি আমাদের ধারণা আছে কোনো? আমরা নিজেদের মতো করে লিখবো না, বইয়ের ভাষায় লিখবো, যে হাতের লেখার অলংকারিক শিল্পকর্ম। মানে বেশি বিস্তারিত লেখার তো দরকার নেই আমার 1 নম্বরের জন্য। যে অক্ষরগুলোকে অনেক ভাবে লেখা যায় সুন্দর করে, বেসিক যে লেখা বইয়ে যেটা যে ফন্টটা থাকে সেটা নয়, সেটা ক্যালিগ্রাফি নয়। যে হাতের লেখার অলংকারিক রূপ হলো ক্যালিগ্রাফি। এই যে যেটা বলেছিলাম যে অক্ষর দিয়ে হয়তো পাখিও তৈরি করা যায়, কিংবা মানুষও তৈরি করা যায়, যা খুশি তাই করা যায়, সেটা হলো ক্যালিগ্রাফি। ইমেজ কি? ইমেজ হচ্ছে একটি বস্তু বা ব্যক্তির প্রতিকৃতি। অনেকটা আমাদের ফাইলে দেখা যাচ্ছে থাকে না, মানে মোবাইলে কিছু কিছু অ্যাপ থাকে যে ইমেজ থাকে, লেখা থাকে না ইমেজ অথবা ফটো, এরকম অপশন থাকে, কিন্তু সেখানে ক্লিক করলে আমাদের তোলা বা ডাউনলোড করা ফটো গুলো চলে আসে, সেটাই হলো কিন্তু ইমেজ। আমরা ইংরেজিতে লেখা দেখতে অভ্যস্ত, এখানে লিখছি যে বাংলাতে, তাই না? না। সন্ধ্যা ম্যাডাম কি শুরু করেছেন আপনি? আপনার ক্যামেরা অফ করেন। পোর্ট্রেট, পোর্ট্রেট মুখের ছবি, মানে এখানে মাথা থেকে যে আবক্ষ পর্যন্ত, মানে বুক পর্যন্ত আমরা যে কোনটা পাসপোর্ট সাইজের ছবি তুলি, সেটা ওই আকারকে বলা হচ্ছে পোর্ট্রেট।
এই ইমপ্যাক্ট কি রং চাপানোর একটি পদ্ধতি। আমরা ছবি আঁকতে গেলে প্রথমে রং চাপাতে হয়, তাই না? যে রং চাপিয়ে এক ধরনের অমসৃণ বুনট বা সারফেস তৈরি করা হয়। আমরা সবসময় কিন্তু এরকম মসৃণ দেয়াল দেখি না, কিছু কিছু সময় দেখা যাচ্ছে যে সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা কিন্তু অমসৃণ দেয়ালও তৈরি করি না? দেখছেন কিনা জানি না, কিন্তু তৈরি করা হয়, হয়তো। এরপর দেখা যাচ্ছে যেটা যেখানে গভীর থাকে সেখানে এক রং থাকে, এরপর উপরের যে রংটা করা হয় সেটাতে রোলার দিয়ে করা হয়, বিরাজ দিয়ে রং করা হয় না। সেক্ষেত্রে টেক্সচার যেটা বলে, যে টেক্সচার তৈরি হয়। আলাদা। হ্যাঁ, মানে টেক্সচার যেটা, যে অমসৃণ যেটা বলছি সারফেস তৈরি করা হয় সেটা হলো টেক্সচার বা এবড়ো তেবড়ো বলা যায়, এরকম তৈরি করা হয়, সেটাই হলো ইমপ্যাস্টো। যে আমি সমান জায়গায় ছবি না এঁকে একটু এবড়ো তেবড়ো জায়গায় ছবি আঁকবো, মানে ছবি দেখা যাচ্ছে সবসময় গতানুগতিক ভাবে ছবি না এঁকে একটু আলাদা ফিল দেওয়ার জন্য দেয়ালটা মসৃণ না করে দেখি অনেক সময় টেক্সচার দিয়ে তারপর রংটা করা হয়, আলাদা ফিল পাওয়া যায় না, যে রংটা তখন ধরা যাবে এরকম একটা ফিল মনে হয়। তো ছবি আঁকার ক্ষেত্রেটাও ঠিক একই রকম, যে ইমপ্যাক্টটা কি, যে রং চাপানোর একটি পদ্ধতি। এই পদ্ধতিতে রং চাপিয়ে একটি মসৃণ গুণক বা অমসৃণ গুণক বা সারফেস তৈরি করা হয়। মানে যেটা ছবি আঁকা হয় সেটাতে সারফেস বলা যায়, একটা নির্দিষ্ট জায়গা, সেরকম জায়গা তৈরি করা হয়, সেটা হলো ইমপ্যাক্ট। অফ করো, অফ করো। একজন আছে। জিএসকে আমি জল রঙের যেটা বললাম, যে হালকা রং দেওয়া হয় তারপর গাঢ় রং দেওয়া হয়, বলেছি না আগে? তো দেখা যাচ্ছে গেজ কি, গেজ হলো এটাই, যে গেজ হলো হালকা রঙের উপর গাঢ় রঙের আস্তর, যাতে নিচের স্তরের উপর স্তরের রঙের মধ্য দিয়ে রং দেখা যায়। মানে আগে যেটা দেওয়া হলো রং সেটা তো নিচে পড়ে গেল ওর উপরে রং দেওয়ার ফলে, যাতে একটা রঙের ভিতর দিয়ে আর একটা রং দেখা যায়, এক কথায় যেটা বলা যায় সেটা হলো গেজ।
মিনিয়েচার মিনিয়েচার হচ্ছে ক্ষুদ্রাকৃতির শিল্পকর্ম। সেটা পেইন্টিং হতে পারে, ভাস্কর্য হতে পারে, প্রিন্ট মেকিং এর কাজ হতে পারে। এক কথায় ক্ষুদ্রাকৃতি মানে সব থেকে ছোট যেটা শিল্পকর্ম সেটা হলো মিনিয়েচার বলে। পলিক্রমে কি? মনোক্রম কি? এক রঙে আঁকা চিত্রকর্ম। দেখা যাচ্ছে যে আমি পেন অথবা পেন্সিল দিয়ে আঁকলাম না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন রকম রং দিয়ে না এঁকে যে কোনো একটি রং দিয়ে আঁকলাম, সেটাই হলো মনোক্রম। আর পলিক্রম কি? বহু বর্ণে আঁকা চিত্রকর্ম। কি? বর্ণে আঁকা ছবির চিত্রকর্মকে কি বলে? মনোক্রম বলে। তাহলে বহু বর্ণে আঁকা চিত্রকর্মকে কি বলে? প্রশ্ন কিন্তু বিভিন্ন ভাবে ঘুরিয়ে আসতে পারে। এইটা আমি যে হয়তো যদি মার্কিং করতাম তাহলে কি হতো যে 25টা কোশ্চেন, কিন্তু এর মধ্যে কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে বললে কিন্তু 50টারও বেশি কোশ্চেন হয়ে যাবে। আর একটা লাইন, মার্কারটা ডিস্টার্ব দিচ্ছে। তাহলে সাধারণ লিখি। আপনি কি সাধারণ? এভাবে লিখলে কি বোঝা যাবে? এই স্টেট একটা কি? কতিপয় জড় বস্তুর সুশৃঙ্খল বিন্যাস করে তার চিত্র অঙ্কনকে বলা হয় স্টিল লাইফ। দেখা যাচ্ছে যে আমার সামনে অনেক কিছু আছে, হেডফোন আছে, ডাস্টার আছে, মার্কার আছে, এইগুলো সামনে সাজিয়ে রেখে সুন্দরভাবে সাজিয়ে সেইগুলোর ছবি আঁকাকেই বলে হলো স্টিল লাইফ। তাহলে স্টিল লাইফ কি বলতে পারবো? কিন্তু যদি জড় বস্তু না হয়, যদি কোনো প্রাণী হয়, তাহলে তো সেগুলো স্টিল লাইফ হবে না, নড়াচড়া করবে। সেই জন্য আমরা অনেক সময় ছবি আঁকার ক্ষেত্রে প্রথমে আমাদের যেটা শেখানো হয়েছিল সেটা হলো স্টিল লাইফ শেখানো হতো।
হয়তো কিছু বোতল আঁকতে হতো কিংবা যে কোনো পটলি যে কোনো পাত্র হতে পারে। তার মধ্যে দেখা যাচ্ছে যে একটু সব পাত্র বলতে তো আঁকা বাঁকা লাইন একটু কম থাকে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে বোতলের ভিতরে কিছু পাতা দেওয়া হতো, কারণ এক একটা পাতা তো অবশ্যই আলাদা। এখানে যদি একগুচ্ছ পাতা থাকে সেক্ষেত্রে এক একটা পাতার কিন্তু মোটিভ কিন্তু আলাদা আলাদা থাকে, এক একটা এক এক রকম দেখবে। এইভাবে স্টিল লাইফ করানো হতো। তো একদিনে মনে হয় বেশি কোশ্চেন দেওয়া হয়ে যাচ্ছে, তাই না? ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই।